প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আশা করি যে নিশ্চয়ই ভালো আছেন সবাই। যদিও একটা আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি যে করোনা কাল যখন আমাদের দেশে অন্তত কিছুটা স্তিমিত হয়ে এসছে করোনার ব্যাপারটি, তখনই আবার শোনা যাচ্ছে আরেকটি নতুন ভ্যারিয়েন্টের কথা। এবং তাই নিয়ে ইউরোপ এবং আমেরিকা আর অনেক দেশ এখন আবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। তো যাই হোক, এর মধ্যেই এই করোনা কালেই আমি শুরু করেছিলাম এই আন্তর্জাতিক কবিতা উৎসব, বা বলা যেতে পারে যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ পোয়েট্রি এবং ফিকশন, কবিতা এবং উপন্যাসের বা ছোট গল্পের এই অনুষ্ঠান, আন্তর্জাতিক অনুষ্ঠান আমি শুরু করেছিলাম। এবং সেটা গত বছর মানে যখন কোভিড শুরু হলো 2021 সালের 2020 সালের আপনার এটা হলো এপ্রিল মাসে। তারপরে তো অনেক দিন চলে গেল, আরেকটি বছর প্রায় যাই করছে। তো অনুষ্ঠানটি এখনো চলছে। আগে আমি প্রায় প্রতিদিন করেছি অনুষ্ঠানটি, এবং প্রথম 4 মাস প্রতিদিন অনেক দেশের কবিদের সঙ্গে আমি সংযুক্ত হয়েছি। তখন প্রায় আমার এখন পর্যন্ত যতদূর মনে পড়ে, ভুলেও যাচ্ছি কারণ এত অনুষ্ঠান করেছি এই আন্তর্জাতিকভাবে কবিদেরকে আমন্ত্রণ জানিয়ে, যে সেই সংখ্যাটাও এখন আমার ঠিক মনে পড়ছে না যে কতজন কবি। তবে 130 জনেরও বেশি কবি কিন্তু সংযুক্ত হয়েছিলেন, এবং বেশ কয়েকজন গল্পকার, ঔপন্যাসিক যুক্ত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এবং আজকেও আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটি 58তম অনুষ্ঠান, অর্থাৎ এই আন্তর্জাতিক কবিতা উৎসবের, কথা সাহিত্যের 58তম উৎসব আজকে অনুষ্ঠিত হতে চলেছে। শুরু করেছি আমি অনুষ্ঠানটা, এবং এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন স্পেনের কবি নর্মা গঞ্জালেজ, এবং নর্মা গঞ্জালেজের কথা আমি পরে আবার বলবো। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবসময়ই যিনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, সেই আনা মারিয়া স্টেপিয়েন। তিনি অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড রাইটার্সের ডিরেক্টর। এবং আমি একটি পত্রিকা বের করতে যাচ্ছি, যে পত্রিকাটার নাম হচ্ছে দি আর্চার। এটা একটা বহুভাষী পত্রিকা, কিন্তু প্রতিটি লেখার সঙ্গেই ইংরেজি অনুবাদ থাকবে। সেই ওয়েবসাইটটির কাজ প্রায় শেষ করে এনেছে। একটা আন্তর্জাতিক মানের ওয়েবসাইট করার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন যে কোনো ওয়েবসাইট, সেটা বাংলাই হোক কিংবা ইংরেজিতে হোক বা যে কোনো ভাষাই হোক, সেটা যদি আন্তর্জাতিক মানের না হয়, অর্থাৎ খুব সুন্দরভাবে তৈরি করা না যায় এবং উপস্থাপিত করা না যায়, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা খুব বেশি সাড়া তুলতে পারে না, বা তার প্রতি পাঠকদের দৃষ্টি আকৃষ্ট হয় না। তো সেই জন্যই সেই কাজটি প্রায় শেষ করে এনেছে। এরপরে আপনারা আপনারা এই ওয়েবসাইটটি খুব শিগগিরই আমরা অবমুক্ত করব অনলাইনে, এবং তখন আপনারা পড়তে পারবেন বিভিন্ন দেশের কবি লেখকদের লেখা, এবং সেই সঙ্গে ইংরেজি অনুবাদ। এখানে বলে রাখি, ওয়েবসাইটটি হবে ইংরেজি ভাষা ভিত্তিক, অর্থাৎ ভিত্তিটা হবে ইংরেজি, কিন্তু প্রকাশিত হবে সব ভাষার, যে ভাষাগুলি অন্তত গুগলে বা নেটে আছে, অর্থাৎ যেগুলো আমরা গুগলে বা নেটে বা ইউনিকোডে টাইপ করতে পারি, সেই ধরনের ভাষার লেখাগুলি অন্তর্ভুক্ত হবে, প্রকাশিত হবে। এবং পৃথিবীর প্রধান সব ভাষাই এখন এসে গেছে গুগলে, এসে গেছে ইন্টারনেটে, হয়ে গেছে ইউনিকোড। কাজেই কোনো সমস্যা নেই, আপনারা ভবিষ্যতে এই লেখাগুলি পড়তে পারবেন, যেগুলি বিভিন্ন ভাষায় ছাপা হবে। সেগুলো অবশ্য আমরা অন্য ভাষায় লেখা পড়তে পারবো না, কিন্তু আমরা ইংরেজি অনুবাদ তো পড়তে পারবো, এবং তার সূত্রে আপনারা বিশ্ব সাহিত্যের কিছুটা হলেও দি আর্চারের মাধ্যমে আপনারা স্বাদ পাবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হলো নিয়মিতভাবে তীরন্দাজ নামে আমি একটি পত্রিকা সম্পাদনা করছি, এবং সেই পত্রিকাটিতে আপনাদের লেখা আমি অনেকবার আহ্বান করেছি যে আপনারা লেখা দিন। যদি মানসম্পন্ন হয় তাহলে আমরা লেখাই প্রকাশ করব, লেখক নয়। আমরা লেখাই প্রকাশ করি, লেখক প্রকাশ করি না। কাজে লেখা যদি ভালো হয়, তাহলে যিনি আমাদের কাছে লেখা পাঠাবেন, তার লেখা যদি মানসম্পন্ন মনে হয় আমাদের কাছে, তাহলেই আমরা কিন্তু প্রকাশ করব। তো এইটুকু বলে আজকের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আরেকটু বলি, সেটা হলো যে
আমাদের এই অনুষ্ঠানটি কয়েকটা ভাগে বিভক্ত থাকবে। গঞ্জালেস কবিতা পড়বেন তার স্প্যানিশ ভাষায়, তিনি কিন্তু ইংরেজিতে পড়বেন না। এবং তারপরে অনন্যা গোস্বামী আছেন, তিনি আবৃত্তি করবেন। আর আমি এবং আনা মারিয়া দুজন নর্মা গঞ্জালেজের কবিতা নিয়ে আলোচনা করব, এবং সেই আলোচনাটাও আপনারা উপভোগ করবেন আশা করি। তার কবিতা পাঠের সময় হয়তো বুঝবেন না ভাষাটা, কিন্তু উপভোগের জন্যে অন্তত ধ্বনি মাধুর্য, যে স্প্যানিশ ভাষার একটা অসাধারণ ধ্বনি মাধুর্য আছে, ধ্বনির স্পন্দ আছে, ভাষার একটা সুললিত সুর আছে, সেগুলো সবই কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন যদি কিনা আপনি একটু মন দিয়ে শোনেন। আর অনন্যা তো আছেই, অনন্যার কাছে তো আপনারা বাংলা অনুবাদ সবসময় শুনে আসছেন, আজকেও শুনবেন। সুতরাং আমি এখন আর কথা না বাড়াই, অনুষ্ঠানটা শুরু করি। So the first, I'm just welcoming our guest poet, Norma Gonzalez. Norma, how are you? Hello, how are you? I'm very happy to be here with you, with all of you, with these elected poets, and being aware that a lot of people, a lot of poets are listening to us. So a big greeting to all of you. Thank you very much. I'll just listen to you more later. But now just I'm introducing our guest poet, one of the eminent poets from Spain, Norma Gonzalez Peralta. Is a Spanish writer, but in fact, she is a Spanish-Argentine writer, poet, critic, and academician. She was born in Argentina in 1954, and she has been migrated to Spain in 1989. 1989, she came to Spain. At present, she is holding a post of teaching. In fact, she is now retired. She was holding a post of teaching as a professor at the Catholic University, Spain. She is specialized in English, American, Latin American, and Spanish languages and literature. She did research on extensively. In fact, she did research on Emily Dickinson's work and many other women writers. And she attended many poetry festivals and book fairs around the world. As well as she is very much interested about theater workshops she did, organized, and attended, as well as she presented her poems in different festivals. She also belongs to many literary circles in Spain and also in Latin America, such as National Society of Argentine Writers. She is a member of that organization, and also a member of many other organizations from Spain. She has published many books, in fact, including 7 books of poetry, and her works have been included in many anthologies, radio segments, and TV clippings. Recent awards which she got are 2 awards I'm just mentioning. Recently she got Spring Prize in Poetry and Annual Prize in Prose from Spain and Argentina. In fact, her career is very colorful and very illustrious as well, but I have just mentioned a few of them. Okay, now I'm telling Norma Gonzalez also is a member of our Archer team. The Archer team means the website which we are going to launch soon. She is member of, in fact, she is the Spanish editor of the Archer literary magazine. So I'm very happy to get her, and very happy to talk to her. We'll be very happy. I know that you will be also very happy, because we can know many things about Spanish writings or Spanish literary world
as well as the Latin American world. So she, in fact, she lives in two regions. One is in Spain and another region is Latin America. So প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, একটু বলি, নর্মা গঞ্জালেসের জন্ম হচ্ছে আর্জেন্টিনায়। তিনি 1954 সালে জন্মগ্রহণ করেছেন। তারপরে তিনি 1989 সালে চলে আসেন হলো স্পেনে, এবং সেখানে তার প্রাথমিক পড়াশোনা আর্জেন্টিনায়, কিন্তু স্পেনে আসার পরে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং প্রফেসর হিসেবে ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে, স্পেনের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসরে গেছেন সম্প্রতি, এবং তিনি পড়িয়েছেন ইংরেজি সাহিত্য, মার্কিন সাহিত্য, ল্যাটিন আমেরিকার সাহিত্য এবং স্প্যানিশ সাহিত্য, সেই সঙ্গে ভাষাটাও পড়িয়েছেন। এইসব ভাষাও তিনি পড়িয়েছেন। গবেষণা, একজন অধ্যাপক হিসেবে এবং একজন লেখক হিসেবে তিনি ব্যাপক গবেষণার সঙ্গে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে তিনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে এমিলি ডিকিনসনের উপর, এবং একই সঙ্গে সঙ্গে আরও কিছু নারী লেখকদের উপর তিনি গবেষণা করেছেন। সারা পৃথিবীর নানা জায়গায় তিনি কবিতা পড়তে গেছেন, বিভিন্ন উৎসবে, থিয়েটার ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। তিনি সেই থিয়েটার ওয়ার্কশপগুলি সংগঠিতও করেছেন। এছাড়া তিনি বর্তমানে ল্যাটিন আমেরিকার যে সাহিত্য বিশ্ব এবং স্পেনের যে সাহিত্য বিশ্ব, এই দুই ভুবনেই তার স্বচ্ছন্দ বিচরণ চলছে এখনো। এবং সেই সূত্রে তিনি আর্জেন্টাইন রাইটার্স অ্যাসোসিয়েশনের সোসাইটির তিনি একজন সদস্য এবং আরও অনেকগুলি সংগঠনের সদস্য। আসলে নর্মা আমাকে যে নামগুলি পাঠিয়েছেন বিভিন্ন সংগঠনে, সেগুলো সব স্প্যানিশ ভাষায় লেখা, সেই জন্য আমি সেইগুলো পড়তে পারলাম না, পড়ে আপনাদেরকে বলতে পারলাম না। কিন্তু শুধু এইটুকু বলে রাখি যে অসংখ্য ল্যাটিন আমেরিকার এবং স্পেনের অসংখ্য সাহিত্য সংগঠনের সঙ্গে নর্মা গঞ্জালেস যুক্ত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা এ পর্যন্ত 7টি, কবিতার বই, এবং আরও অসংখ্য বই বেরিয়েছে। আর অনেক সংকলনে, কবিতার সংকলনে তার কবিতা সংকলিত হয়েছে। রেডিওতে তিনি নিয়মিত কবিতা পড়ছেন, একই সঙ্গে সঙ্গে টিভিতেও তিনি কবিতা পড়ে থাকেন বা টেলিভিশনে কবিতা পড়ে থাকেন। সম্প্রতি তিনি 2টো পুরস্কার পেয়েছেন, একটা 2000 সালে আর একটা 2018 সালে, আর একটা 2020 সালে 2টো পুরস্কার পেয়েছেন। সেই 2টো পুরস্কার, একটা কবিতার জন্য, আরেকটা হচ্ছে গদ্যের জন্য। তো আজকে তিনি 5টি কবিতা পড়বেন এবং আমি তার কবিতা অনুবাদ করেছি। সেই কবিতাগুলির অনুবাদ পড়বেন, বাংলায় আমি অনুবাদ করেছি, সেই কবিতাগুলির অনুবাদ পড়বেন অনন্য গোস্বামী। তো আমি now just Norma, I'm inviting you to read your poems, and Anannya Goswami is here. She will follow with the Bangla translation, and later me and Anna will discuss about your poems. So first, I'm just requesting you to read your poems. Please, go ahead. Okay, thank you very much for your words, and thank you very much for your presence, dear Ana Maria and Anya there, right? So I'm going to start with the first one. El brujo del agua. El río se alisa en la cuenca baja, boca arriba, estirado al sol, deshilachando la luz en prismas esmeraldas, azules, topacios y malvas, terciopelos del cielo que al agua bajan. El mundo se refleja en el templo líquido y cavernario, en las formas filosas, geométricas, curvas y largas, cuando me inclino en el puente y estiro los brazos y cae mi propia sombra, redonda, embriagada, y se hunde en espejos de millones de gotas selladas en átomos de abrazos. Ni la frontera que marca el retorno a las constantes vitales, a la esperanza, al ultimátum, niega este momento sin habla.
es mío. La luz desnuda mis alas como si leyera mi propio cuerpo, creara el lenguaje. La palabra precisa viene a la boca y nombra lo que veo, toco, siento y huelo, y toda hecha un suspiro, renazco. Number 2, I come back, vuelvo. Cual magia que enreda la mirada, vuelvo al cordón umbilical que me expulsó al mundo, como pieza de dominó que cae sobre su propio peso, a pesar de mis viajes, salen de los mares. Me ha engullido el pensamiento, el latido de otras urbes, Europa y los clásicos, filologías, idiomas y costumbres varias, babeles de todos los tiempos. Mas parto y huyo, crezco y vuelvo, como vino que suda en el cristal y resbala hasta el pie de la copa que acaricia la mano, pensando de buscar de tanto en tanto entre los míos mi propio llanto. Tiempo ido. Mi ser crece en poesía cuando te nombro, en el ansia aviesa de mis días. Tierra querida, liberarán tu néctar en tus estambres abejas campesinas en reinas convertidas, y tu quilla y tus cálices multiplicarán los panes en peces en cualquier atardecer de verano, cuando entre flores rojas, totoras y hojas secas, un cardenal me devuelva el prometido canto. El tercer poema se llama Recuerdos, Memories. El pasado se hace magia en la palabra, flota y surge estremecido, nombra a los seres queridos, fantasmas y quimeras oscilantes, partes de mí que hoy están en féretros olvidados, en celdas que albergan fósiles con alma. El recuerdo es música que calma y explota en sonoros himnos, fragmentos esparcidos del paraíso perdido, manuscritos bordados con cabellos de todas las edades. Se muestra, se vislumbra, se imagina, se huele en esencias de perfumes que agitan la garganta y cierra con golpes secos los latidos. He sepultado pobrezas enaltecidas en la riqueza del oxímoron, en la fugacidad del tiempo, fundido tragedias en comedias, viajado en alfombras voladoras del micro al macrocosmos, del pago grande al pago chico, y de tanto ir y venir, he gastado y renovado las viejas metáforas, pagado con variadas monedas de cambio. Mas siempre retorno a las mismas constantes, a mi propio Aleph, a mi madre, corazón del mundo, donde convergen todos los instantes. Muchas gracias. Thank you very much. But we can't hear Masuduzzaman. Sorry, yes, it was muted. এতক্ষণ আপনারা শুনলেন এই নর্মা গঞ্জালেসের 3টি কবিতা। তিনি কবিতাগুলি পড়লেন স্প্যানিশ ভাষায় এবং সেই স্প্যানিশ ভাষাতেই কবিতাগুলি লেখা। এখন এই কবিতাগুলির বাংলা অনুবাদ পড়বেন অনন্য গোস্বামী এবং অনুবাদগুলি আমি করেছি 3টি কবিতার। সেই অনুবাদগুলি আপনারা শুনুন। আমাদের
খুবই প্রতিশ্রুতিশীল বলবো না, ইতিমধ্যে অনেকখানি আবৃত্তির জগতে নিজের স্থান করে নিয়েছেন সেই অনন্যা গোস্বামী। অনন্যার আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার আচ্ছা আবার ফিরে এসছেন অনন্যা পড়বেন বাংলা অনুবাদ, এবং এই কবিতাগুলি নিশ্চয়ই বাংলা অনুবাদে আপনাদের ভালো লাগবে। শুনুন কবিতাগুলি অনন্যা গোস্বামীর কণ্ঠে। অনন্যা। হ্যাঁ, ধন্যবাদ মাসুদ ভাই। অনেকদিন ধরেই কবিতা পড়া হচ্ছে তীরন্দাজের অনুষ্ঠানে। বিভিন্ন দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি কবিদের কবিতাগুলোর বাংলা অনুবাদ আপনি যা পড়ে দিচ্ছেন, এগুলো পড়ার মধ্য দিয়ে আমারও প্রচুর পরিমাণ কবিতা পড়া হচ্ছে। যে আজকে যার কবিতা আমি পড়বো, নর্মা, ওনার কবিতাগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো আমার কাছে নর্মার 4টি কবিতা আছে। আমি কবিতাগুলো পড়ছি। 4টি না, দুঃখিত, 3টি। আচ্ছা, নর্মার প্রথম কবিতাটি হচ্ছে ওয়াটার বিউইচমেন্ট, অর্থাৎ মরমী জল। নদী সোজা চলে যায় নিম্ন জলাশয়ে, তার পিঠে রোদ নিজেকে ছড়িয়ে দেয়। পান্না হিরে জহরতের মতো আলো উন্মোচিত হতে থাকে। নীলা কোকড়া জচুনি আকাশের মৃদু মখমল নদীতে ঝাঁপ দেয়। আমি সেতুর ওপর থেকে ঝুঁকে পড়ে দেখছি পৃথিবী নিজেকে জলে প্রতিবিম্বিত করছে। গুহার মতো মন্দিরে এক ধারালো জ্যামিতিক বৃত্তাকার আর দীর্ঘকার রূপগুলি দেখা যায়। তারা আমার বাহুতে ছড়িয়ে পড়ে, জলে প্রতিবিম্বিত হয় আমার নিজের ছায়া। গোল চৌকো পরস্পর জড়িয়ে থাকা অণু পরমাণুর মতো লক্ষ লক্ষ ফোঁটার মধ্যে ডুবে থাকে। এমনকি তাদের ফিরে আসা বা চিহ্নগুলি কোনো সীমান্তেই ধরা পড়ে না। এই যে প্রত্যাশা আর চূড়ান্ত ক্ষণ, এই যে নির্বাক মুহূর্ত, কেউ তা অগ্রাহ্য করতে পারে না। এ শুধু একান্ত আমার। আলোই আমার ডানা তৈরি করে দেয়। আলোই আমার নিজের শরীরটাকে পড়তে পারে, তৈরি করে দেয় আমার ভাষা। ঠিক ঠিক কথাগুলো আমার মুখে চলে আসে, আর কত কত নাম আমি যা দেখি, স্পর্শ করি, অনুভব করি আর গন্ধ পাই, সবকিছুই আমার দীর্ঘশ্বাসের সঙ্গে জড়িত। বারবার আমি জন্ম নিই। এরপরের কবিতাটি হচ্ছে কামিং ব্যাক, ফিরে আসছি। ঠিক জাদু সম্মোহনের মতো, যা আমার দৃষ্টিশক্তিকে রুদ্ধ করে দেয়। অনন্যা, একটু দৃষ্টি আকর্ষণ করি, কিছু শব্দ আমি পাচ্ছি, কার কাছ থেকে আসছে বুঝতে পারছি না। এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। আপনারা শুনছিলেন, কিন্তু শুনতে অসুবিধা হচ্ছিল, আমি বুঝতে পারছি। আমি নিজেও শুনতে পাচ্ছিলাম না, অনেক শব্দ হচ্ছিল, এবং সেই জন্যেই অনন্যার ওখান থেকেই বোধহয় শব্দগুলো আসছিল। তো আমি ওকে বললাম এখনই বোধহয় সেই শব্দ যাতে আর আমাদের শুনতে না হয়, আমরা যাতে কবিতাগুলি নিবিড়ভাবে শুনতে পারি, সেই জন্যে অনন্যা সম্ভবত ব্যবস্থা নিচ্ছে। এরকম তো হয় আসলে, আমরা যখন অনলাইনে অনুষ্ঠান করি তখন আশপাশ থেকে অনেক সময় নানা ধরনের শব্দ ঢুকে পড়ে। অনেকেই কথা বলেন হয়তো পাশে, বা কোনো একটা কিছু ঘটে। তো অনন্যা, অনেক ধন্যবাদ। হ্যাঁ মাসুদ ভাই। আচ্ছা, আমি পরের কবিতাটিতে যাচ্ছি, কামিং ব্যাক, ফিরে আসছি। অনন্যা, এখনো শুনতে পাচ্ছি, এখনো শব্দ হচ্ছে, কবিতা বোঝা যাচ্ছে না। আমরা অত্যন্ত দুঃখিত যে অনুষ্ঠানটি আমরা চালাতে গিয়ে দেখতে পাচ্ছি যে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ ঢুকে পড়ছিল এই কবিতা আবৃত্তির মধ্যে। সেটার জন্যে অনন্যাকে আমি বলেছি, এবং অনন্যা সেই শব্দ বন্ধের ব্যবস্থা নিচ্ছে, না হলে কবিতাগুলো তো শোনা যাবে না ভালো করে। এমনি কবিতা যা খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, তো সেই কারণে। হ্যাঁ অনন্যা,
হ্যাঁ ভাইয়া, এবার আশা বোধহয় করি ঠিক এখন আছে। শব্দ কম শোনা। আমাকে একটু দূরে আসতে হলো আর কি। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, নর্মার পরের কবিতাটিতে যাচ্ছি। কামিং ব্যাক, ফিরে আসছি। ঠিক জাদু সম্মোহনের মতো যা আমার দৃষ্টিশক্তিকে রুদ্ধ করে দেয়, সেইভাবে আমি জরায়ুর ভেতরে জন্ম নারীর কাছে ফিরে আসি। এই জন্ম নারীগুলি আমাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। দূর দেশ থেকে ভ্রমণ করতে এলেও জীবনের ভার সইতে না পেরে আমার শরীরের টুকরো টুকরো অংশগুলি খসে পড়ছে। অন্য শহরের সেই সব দ্রিমি দ্রিমি সুর আমার চিন্তাকে পরিপূর্ণ করছে। ইউরোপ আর তার ধ্রুপদী গানে ভরে উঠছে সব কিছু। দর্শন, ভাষা, স্বর আর এর নানান রীতিনীতি সবসময় বিভ্রান্ত করে। এসব ছেড়ে তাই আমি পালাতে চাই, পুনরায় জন্ম নিয়ে আবার ফিরে আসতে চাই। চাই মদিরার মতো পানপাত্রকে ভিজিয়ে দিতে, পানপাত্রের তলানিতে গিয়ে থিতু হতে। যেভাবে মদিরার পাত্রকে আমরা হাত দিয়ে ধরে আদর করি, সেভাবেই অনুভব করতে চাই। কিন্তু তখনই মস্তিষ্ক জুড়ে চিন্তা এসে ভর করে। অনুসন্ধান চলে সময়ে সময়ে, আমার মতোই আমার মধ্যে। আমার নিজের কান্নাগুলো ঘনিয়ে ওঠে। এদিকে সময় বয়ে চলে, যখনই আমি তোমার নাম করি দুঃসহ সেই দিনগুলিতে কবিতার মধ্যেই আমার সত্তাটি বড় হতে থাকে। প্রিয় ভূমি, এখানে যত গ্রাম্য মৌমাছি আছে তারা হয়ে ওঠে রানী মৌমাছি। তোমার পুংকেশর থেকে অমৃত শুষে নেয় যে কোনো গ্রীষ্মের সূর্যাস্তের মতো। তোমার গম খেয়ে তার জলাভূমিগুলি জন্ম দেয় অসংখ্য রুটি আর মাছ। এ কথা তো অজানা নয় যে যখন লাল ফুল, শস্যের শীষ আর শুকনো পাতার মধ্যে কোনো পাখি ফিরে আসে, তখন তো সে তার প্রতিশ্রুত গান গাইবেই। ঠিক আছে, এরপরে নর্মার তৃতীয় কবিতাটি মেমোরিজ মানে স্মৃতি। কথায় কথায় অতীত হয়ে ওঠে মায়াময়, ভেসে ওঠে আর আন্দোলিত হওয়ার পরে দৃশ্যমান হয়। কত প্রিয়জন, কত প্রিয় নাম, ভূত আর দোদিল্যমান ভবিতব্য বিস্মৃত কফিনে। নিজের অনেক কিছু আজ ফেলে যাচ্ছি। দেহকোষগুলো আত্মাসহ জীবাশ্মকে নিমন্ত্রণ জানাচ্ছে। স্মৃতি হলো সঙ্গীত যা আমাদের শান্ত করে, আর ধ্বনি উচ্চারিত হলে বিস্ফোরিত হয়। এর সবই যেন হারিয়ে যাওয়া স্বর্গের বিক্ষিপ্ত টুকরো, নকশা করা পাণ্ডুলিপি, বয়স্ক মানুষের উত্তরাধিক। স্মৃতি নিজেকেই দেখায়, আভাসিত করে, কল্পনায় জেগে ওঠে। পারফিউমের সুগন্ধির মধ্যে এর গন্ধ পাওয়া যায়। আমাদের গলা তাতে নড়ে চড়ে ওঠে আর কণ্ঠ বুঝে আসে, আমাদের স্পন্দিত হৃদয়কে জাগিয়ে দেয়। ধোঁয়াশাপূর্ণ এই সময়ে অসংখ্য বিপরীত ঋদ্ধ বাক্যজালের মধ্যে আমি আমার দারিদ্র্যকে কবর দিয়েছি, ট্র্যাজেডিগুলোকে কমেডিতে গলিয়ে নিয়েছি, অণু থেকে পরমাণুতে উড়ন্ত কার্পেটে উড়ে চলেছি। মহানগর থেকে ছোট্ট শহরে অনেক আগমন আর প্রস্থানের ভেতরে পুরনো উপমার মতো জীর্ণ শীর্ণ হয়ে পড়ছি আর নিজেকে নতুন করে তুলছি। নানা ধরনের অর্থকড়ি দিয়ে সবকিছু পরিশোধ করে যাচ্ছি। একই ধ্রুবকের কাছে আমি এভাবেই ফিরে আসি আমার নিজের আলেফ এর কাছে, আমার মায়ের কাছে, পৃথিবীর হৃদয় গগনে, যেখানে সব কিছু মিলে মিশে যায়। ধন্যবাদ অনেক মাসুদ ভাই। অনেক অনেক ধন্যবাদ অনন্যা, খুব চমৎকার পড়লেন। আমি অনন্যাকে সেই মতো সময় দিতে পারিনি ঠিক মতো আজকে। মানে আমি তো চেষ্টা করি যে অনুবাদগুলো যত দ্রুত অনন্যার কাছে পৌঁছবে তত ভালো আবৃত্তি আমরা তার কাছ থেকে পাবো। কিন্তু এই কয়েকদিন একটু ব্যস্ততা এবং অস্থিরতার মধ্যে থাকার কারণে আমি ঠিক অনুবাদ করে উঠতে পারিনি। আজকেও আমি প্রায় দুপুরের পরে
মানে অনন্যা হয়তো বড় জোর 2 থেকে 3 ঘন্টা সময় পেয়েছেন, কিন্তু অনন্যারও তো কাজ আছে। তিনি সেই অফিস করতে করতে আমি নিশ্চিত যে এই কবিতাগুলি পাওয়ার পরে খুব অল্প সময় পেয়েছেন প্রস্তুতি নেওয়ার, কিন্তু তার মধ্যেই খুব ভালো পড়লেন এবং আপনারা উপভোগ করছেন। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আমি মন্তব্য পেয়েছি, সেই মন্তব্যগুলো দেখাতে চাই। যেমন একটি মন্তব্য আছে, অনন্যার ভালো লাগবে দেখলে, এটা হচ্ছে স্মৃতি মেমোরি কবিতাটি উপলব্ধিতে অনন্য অনুভবে ছুঁয়ে গেল, আনপ্যারালেলড। হ্যাঁ, অনন্য হয়ে উঠলো অনন্যার কণ্ঠে। এবার আরেকটি মন্তব্য আমি দেখাই, গ্রেট ট্রান্সলেশন, ওয়ান্ডারফুল রিডিং, কংগ্রাচুলেশন, মানে আমাকে, but I think that I should congratulate our guest poet and also the reciter Anannya and Anna Maria Stępień. And next, another comment I want to show you, and he is Ashraf Chaudhary. He writes that enjoying. Thank you very much, Ashraf. And other two commentators, I'm just grateful to you because you're watching this program and your inspiring words, in fact, inspiring us. And Tamanna Begum, she writes wonderful poems. She writes in Bangla, Chamatkar Kavita. And another comment, and she is my friend from Israel. Very unusual, but very good friend of mine. And he writes such a special day. Thank you very much. And thank you very much again. Yes, Anna, please. That's Isaac Cohen. Yes, Cohen. And the first name is Isaac. Isaac or Isaac. In Polish we say Isaac. I don't know. Okay. In English, sometimes we say Isaac. So Isaac Cohen from Israel, and he's a very good friend of mine, and also regularly he watches this program. And another comment I want to show, the Arif Rahman, she's a writer, and she writes that Kobi Darun, the poet, it is wonderful. She says this to Gonzalez. And okay, Isaac, another comment from Isaac. Dear Masood, nice culture, wonderful. Thank you very much, Isaac. And it's for Anannya. Yes, you must praise her. Anannya Goswamiর আবৃত্তি বরাবরের মতো মন কাটছে. Thank you very much. She's a very good reciter, I know, and you are enjoying today, and also before you enjoyed her recitation. That's great for us, for this program. And Ghaffar Mahmood, he is also a poet from Bangladesh, and he writes good wishes to all. And Shebok Bishas, another poet from Bangladesh, but he lives in Chittagong, and he writes good evening to all. Thank you very much, Shebok. And Alvaro Mayo from Portugal. Alvaro writes that best regards from Portugal. Thank you very much, Mayo. You are a very busy person, I know. You are a singer, a poet, and also organizer. But always you try to watch this program. That is wonderful. That is great for us. Okay, and another person from abroad, from India. So far, I can guess that Ovijit Chakraborty, he says that watching. That's great. And Jilur Rahman, another poet from Chittagong, but now living in Dhaka, he says, saying nothing, but sending us some emos, heart emos, or the love emos. Thank you very much, Jilur. And okay, so I have just showed you many comments, and those are watching from around the world. Now, just I will ask Anna to say something about Gonzalez or Norma Gonzalez's poems, 3 poems. And later, after your comments, brief comments, I guess, brief discussion you will do, and then I will ask some questions. I have some questions for Norma Gonzalez. Okay, Anna, go ahead, please. We had the poem
the first poem, Water Bewitchment, we can see what a magical influence nature can have on a sensitive human being. What is the name of the poem? The poem's title was Water Bewitchment, about water casting spell. Yeah. So the poet depicts precious moments of being close to nature, enjoying the time by the river, on the bridge, looking into the water. And I admire the poem for the truly vivid imagery. River stretching itself out in the sun, unraveling the light in emerald prisms, blue, topaz, and mallow, velvets of the sky that fall down into the river. So the readers can almost see with their own eyes what is happening there. And in the next stanza, the water is called liquid and cavern-like temple, and the word reflects in it. And the person standing on the bridge bends over it, spreads his or her arms, and now his or her shadow falls down, sinks into the water and in millions of drops, sealed in atoms that embrace each other. This is how the poet imagines and describes it. So we can see how careful she is, I mean Norma Gonzalez, about the details, about the description. And even if the person here in the poem is aware that that it won't last forever, this magical speechless moment, the person just enjoys to the brim, just fully enjoying it, saying it's mine. So nobody can take us such moments if we can discern them. And what happens next? The light uncovers the wings of the person as if it read my own body and created the language. And then the person immersed in the nature, experiencing it with all senses, finds the words to express the beauty, and feels as if she was born again. So what strikes me here in the poems is vivid imagery. And Coming Back, another poem entitled Coming Back. The person speaking in the poem, grown up, adult, erudite as it seems, doesn't burn the bridges to the past and to her own country. I come back to the umbilical cord that sprang me into the world, in spite of my travels. We read about thoughts swollen with the beating of other cities of Europe. It's classic philologies, languages, varied customs, babbles of all times, as the author writes. But the person grows up, develops, acquires knowledge, and comes back. And she compares it to wine in glass. She comes back like wine that sweats in the glass and slides down the foot of the cup that the hand caresses, thinking, searching. And next we can read, my being grows up in poetry. Go away, time. Whenever I name you in the twisted anxiety of my days, beloved land, country bees into queens converted will sip your nectar in your stamens, your calyxes will multiply loaves of bread, just in any summer sunset, when among red flowers, bulrushes, and dry leaves, a cardinal bird gives back its promise singing. Really vivid imagery. Like coming back, even if you travel around the world, around the Europe, you come back to your country and then you describe its beauty. And another poem about memories. Oh, yeah. This is the last poem. Yeah, please. The last poem. That's also a wonderful poem about memories. The past becomes magic in the world, floats, and after being shaken emerges. And what we can find, how the poet writes, what we can find there, names and the memory, when we try to remember the past.
what we can find there. Names, the beloved ones, ghosts and oscillating chimeras, parts of myself that today are left in forgotten coffins, in cells which host fossils with a soul. And how the author, how Norma Gonzalez defines memory. And memory is music. Yeah, music very that calms us down and explodes in sounded hymns, scatter fragments of a lost paradise, embroidered manuscripts. And here also the author offers the reader a poetic feast through the indirect way of presenting life. Thought-provoking are the lines, I have buried my poverty, heightened up in the richness of the oxymoron and the fugacity of time. I have melted tragedies into comedies, traveled on flying carpets like in fairy tales from Asia, I think. Thank you very much, Anna. And just almost finished. And from the traveled on flying carpets from the micro into the macrocosmoses, from the cities to the little towns, and from so many comings and goings, I have worn out and also renewed the old metaphors paid with the right source of exchange coins. But there is one constant, mother, the heart of the world, and where all moments converge. And about that heart, the person speaking in the poem never forgets, and the thoughts always come back to her. About okay, mother. well, just finish it, okay? I like them. You have heard the discussion of Anna Maria Stępień, a poet, a translator, and also a very good critic. And you have heard her words. In fact, he just emphasized on two aspects. One is the vivid images, and another is the direct speech, or something saying directly. Rather indirect, I think. Oh, rather indirect, not direct, indirect. Indirect speech has been done by Norma. আমি আমার যারা দর্শক আছেন, আমি একটু বাংলাতে সংক্ষেপে বলি, যেটা দুটো বিষয়ের উপর আনা গুরুত্ব দিয়েছেন নর্মা গঞ্জালেজের কবিতার। একটি হচ্ছে যে ব্যাপক বিস্তৃত কিন্তু সুন্দর যে চিত্রকল্প বা চিত্রময়তা, তার উপর সেটা লক্ষ্য করেছেন আনা নর্মার কবিতায়। আরেকটি হচ্ছে যে কথা বলেন তিনি ঠিকই, কিন্তু একটু পরোক্ষভাবে বলেন। মানে নর্মার কবিতার মধ্যে তার যে কথাগুলি বা তার যে বলার বিষয় বা বলার কথাগুলি তিনি একটু পরোক্ষভাবে বলেন, একেবারে সরাসরি বলেন না। আসলে কবিতা তো সরাসরি বলেনও না, সেটা কবিতারও একটা বৈশিষ্ট্য, এবং নর্মার মধ্যেও সেটা দেখতে পাওয়া যায়। তা আমি আরেকটু বলতে পারি, কিন্তু তার আগে আমি আরেকটু বিস্তৃতভাবে বলার আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, যারা দেখছেন, যখন কবিতা শুনবেন আমি আশা করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং আলোচনাগুলিও খুব প্রাণবন্ত হয়ে ওঠে, বিশেষ করে আনা যখন আলোচনা করেন। সেই আলোচনায় আমার আলোচনাটা এখনো আমি করিনি, মানে নর্মা গঞ্জালেজের কবিতা সম্পর্কে এখনো আমি আলোচনা করিনি, সূত্রপাত করেছে। কিন্তু তার আগে আমি একেবারে আলোচনা করে অনুষ্ঠানটি শেষ করার আগে আবার আমি যাব নর্মার কাছে। তিনি আরো দুটো কবিতা পড়বেন স্প্যানিশ ভাষায়, এবং তার ইংরেজি টেক্সট আমাদের কাছে আছে, অনুবাদ আমি করতে পারিনি, কিন্তু সব মিলিয়ে আমি তখন আলোচনাটা করব এবং খুব সংক্ষেপেই করতে চাইব। তো now again I'm just going to Norma and requesting her to read her rest of the 2 poems. Norma, please read them, and of course in Spanish, I know. Unmute, please unmute your microphone. Not yet. We can't Not hear yet. you, Norma. Just a minute, I am unmuting you. Yes, please, go ahead. Yes, first I would like to thank the two girls who have read,
Anannya, who had read this translation into Bengali, and it was so moving for me to listen to my poems in another language, so sweet in her voice and enchanting, really. And Anne-Marie's criticism on the poems, really very, very good, very well done. So I will continue with the reading of the two other poems, the two left ones. It's called Mitología Pasionaria. Te espío desde lo alto y veo cómo el río te abraza en sulfuros que suben, y siento el manantial caliente que bulle en silencio por las barrancas milenarias de tu espacio. Las vidas te atraviesan en traqueteo armonioso de pasos lentos, descalzos de historias de barro. ¿Quién abrió el corazón guaraní de tu sangre salvaje, de cruz de soles en tus selvas bravas? El túnel del tiempo intenta acortar la frontera entre tus orillas de sueños. La vista se pierde en la tarde, en el letargo de los gorriones que desperezan las ramas, y de pronto, en el sopor que abraza la siesta, Venus prepara el baño de Marte. El músculo se relaja en la temperatura del agua. Los dedos tocan cuerdas de guitarras que resbalan por los muslos de esclavos del guerrero más bravo. Envuelta en el vaho de su vestido transparente y blanco, más cándida y dulce que el agua, veo a la diosa en un fondo de ceibos en la tarde tumbada. Sumida en los pliegues de sus telas, cayendo blandamente por los senos redondos de zumos que chorrean por los rizos mojados. Sus ojos de azúcar bosquejan una sonrisa y vigilan el torso desnudo de Marte. Sin armadura, sobre su capa roja y tapa, con su lienzo de libélulas, su corazón bélico, su violencia, sus ansias. Los faunos danzan y juegan con armas, con yelmos, en un triángulo invertido cerrado por sus lanzas. Marte, pasivo, duerme y se transporta en no sé qué sueño de hadas. Venus ya ha desatado su broche de perlas y en la tabla escribe con agua los grados del amor. Frigidarium, Tepidarium, Caldarium, y retrata la historia del Paraná y sus barrancas. Thank you very much. Norma, now I'm going to discuss about her poems. And আপনারা শুনলেন নর্মার কণ্ঠে ওর কবিতা। এবার আমি কবিতাগুলো সম্পর্কে কয়েকটা কথা বলে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে আরেকটি কথা বলি যে আমরা প্রতি রোববারে আমরা একজন করে বিদেশি কবিকে আমন্ত্রণ জানাই। কখনো একজনও হন, কখনো দুজনও যুক্ত হন। তো সাধারণত আমি একজন করে কবিকেই এখানে আমন্ত্রণ জানাই। যারা ইংরেজি ভাষাটা জানেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাদের সমস্যা হয় না, যারা ইংরেজি বলতে পারেন কিন্তু লেখেন হয়তো অন্য ভাষায়, ইংরেজিতে নয়, আমরা তাকেই এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। এবং যাতে আমরা অন্তত যোগাযোগ করে উঠতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি এবং আপনারাও যাতে তাদের কথাগুলি বুঝতে পারেন, শুনতে পারেন। এবং সেই জন্যেই যারা ইংরেজি ভাষায় দক্ষ কিছুটা মানে অন্তত বলতে পারেন তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। এবং সেরকমই প্রতি রোববারে একজন করে কবি বা কখনো কখনো দুজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই অনুষ্ঠানে। রাত ৯টায় এই অনুষ্ঠানটি হয় এবং অনুষ্ঠানটির আয়োজনে আছে দি আর্চার এই পত্রিকাটি। এই দি আর্চারটার সম্পাদনা আমি করছি, কিন্তু আমার সঙ্গে আরও কয়েকজন যুক্ত আছেন। সম্পাদক হিসেবে যুক্ত আছেন রশিদ আসকারি, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। যুক্ত আছেন আনামেরির স্টেপিয়েন পোল্যান্ড থেকে, তিনি কবি এবং অনুবাদক। যুক্ত আছেন আমেরিকা থেকে আরও একজন ফারিহা জামাল। যুক্ত আছেন সিকান্দার আলী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।
এবং আমি নিজেও আছি। আর সেই সঙ্গে আমার আন্তর্জাতিক একটা সম্পাদনা পরিষদ আছে, যেমন স্প্যানিশ ভাষার জন্য, স্পানিয়াল ভাষার জন্য আছেন নর্মা, যার কবিতা আপনারা আজকে শুনছেন, এবং আছেন আন্তোনিও, তিনি মেক্সিকোতে থাকেন, আছেন হানি রাওয়েলা, তিনি থাকেন সম্ভবত উনি হচ্ছেন ডাচ সম্পাদক, তিনি নেদারল্যান্ডে একজন কবি এবং সম্পাদক, তিনি যুক্ত আছেন, এবং আরো বেশ কয়েকজন, যেমন চেক ভাষার এবং একই সঙ্গে পোলিশ ভাষার সম্পাদক হিসেবে যুক্ত আছেন মার্সিয়া ড্যান্ড্রুটা, এবং একই সঙ্গে সম্পাদক হিসেবে আছেন আরো একজন, তিনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপিয়েন, পোলিশ ভাষার সম্পাদক। তো এইরকম অনেকেই আমাদের সঙ্গে কাজ করছেন। এই দি আর্চারটা একটি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা হিসেবে আমরা দাঁড় করিয়েছি, এবং ওয়েবসাইট হিসেবে খুব শিগগিরই সেটি আসবে অনলাইনে। আমরা চেষ্টা করছি যে খুব দ্রুত এটা অবমুক্ত করতে অনলাইনে। তো যাই হোক, আমি এবার নর্মা গঞ্জালেজের কবিতা সম্পর্কে একটু কথা বলবো, সামান্য, বেশি কথা বলতে চাই না, এবং এর ভেতর দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। আপনারা লক্ষ্য করুন নর্মা গঞ্জালেজের কবিতা কতটা সুন্দর। তিনি যে প্রথম কবিতাটি পড়লেন, যার অনুবাদ আমি করেছি, সেই কবিতাটির বাংলা অনুবাদ হচ্ছে মরমী জল। মরমী জল। এবং এই কবিতাটি আপনারা দেখুন যে মানে তার নির্মাণটা কতটা সুন্দর। তিনি লিখছেন কিভাবে, আসলে আমাদের দেখা দৃশ্য, আমাদের পরিচিত অভিজ্ঞতার ভেতরে যা কিছু আমরা কবিতায় তুলে আনি, তা কিন্তু বলবার ভেতর দিয়েই কিন্তু অনন্য হয়ে ওঠে, বলবার ভেতর দিয়েই কিন্তু কবিতা হয়ে ওঠে, বলবার ভেতর দিয়েই যে বলার ভেতরে যে সৌন্দর্যটা বিচ্ছুরিত হয় বা সৌন্দর্যটা ফুটে ওঠে ভাষায়, তার চিত্রময়তায়, সেটাই কিন্তু কবিতা। শুধু শব্দের পর শব্দ সাজিয়ে যাওয়াই কিন্তু কবিতা নয়, বা খুব গুরুগম্ভীর বক্তব্য কিন্তু কবিতা নয়। কবিতার ভেতরে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার চিত্রময়তা, তার শব্দ ব্যবহার বা চিত্রকল্প, এবং বলবার যে ভঙ্গি, সেটা যতটা নতুন হবে, যতটা আলাদা হবে, ততই কিন্তু কবিতার সৌন্দর্য আমরা পেতে পারি। যেমন এই কবিতাটা দেখুন, মরমী জল, ইংরেজি অনুবাদটা দেখুন, আমি ইংরেজি অনুবাদ থেকে তো বাংলা করেছি। The river straightens away in the low watershed on its back. শুধু এই তিনটে লাইন লক্ষ্য করেন, the river straightens away in the low watershed on its back. আমি অনুবাদ করেছি, নদী সোজা চলে যায় নিম্ন জলাশয়ে, তার পিঠে রোদ নিজেকে ছড়িয়ে দেয়, পান্না হিরে জহরতের মতো আলো উন্মোচিত হতে থাকে, নীলা পোখরাজ ও চুনি আকাশের মৃদু মখমল নদীতে ঝাঁপ দেয়। আপনারা লক্ষ্য করুন যে বর্ণনাটা কিন্তু নদীর, বর্ণনাটা কিন্তু জল বয়ে যাওয়ার, কিন্তু এই যে নদী বয়ে যাচ্ছে নিম্ন জলাশয়ের দিকে যাচ্ছে, হ্যাঁ, উঁচুতে যদি থাকে কোনো নদী তা তো নিম্ন জলাশয়ের দিকে যাবেই, এবং কি করছে, তার যে পিঠে জল, সেই জলের উপরে রোদ নিজেকে ছড়িয়ে দিয়েছে। আপনাদের কি মনে আছে যে এরকম একটি ছবি কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় আছে, শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে। আপনাদের কি মনে পড়ে সেই কবিতাটি? যে কি অসাধারণ একটি কবিতার, কি অসাধারণ পংক্তি। কি বলছেন জীবনানন্দ দাশ? বলছেন শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, অর্থাৎ সকালবেলার রোদ ধানের উপরে এসে পড়েছে, ধান ক্ষেতের উপরে এসে পড়েছে, তার বর্ণনা। আর আপনারা দেখুন গঞ্জালেস কি লিখছেন, অনেকটা কাছাকাছি, নদী সোজা চলে যায় নিম্ন জলাশয়ে, তার পিঠে রোদ নিজেকে ছড়িয়ে দেয়। কিরকম সেই রোদ? পান্না হিরে জহরতের মতো আলো উন্মোচিত হতে থাকে সেই রোদ্দুর থেকে। নীলা মানে একটা মানে রত্নের কথা বললেন, নীলা পোখরাজ ও চুনি আকাশের মৃদু মখমল নদীতে ঝাঁপ দেয়। এই যে বর্ণনা, এই হচ্ছে কবিতা। এইভাবেই তিনি কবিতা লেখেন। তারপরে তিনি লিখছেন, এই বর্ণনায় তো সব কথা নয়,
তারপরে লিখছেন যে আমি সেতুর উপর থেকে ঝুঁকে পড়ে দেখছি পৃথিবী নিজেকে জলে প্রতিবিম্বিত করছে, অর্থাৎ পৃথিবীটা যেন পানিতে প্রতিফলিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে। তারপরে লিখছেন গুহার মতো মন্দিরে এর ধারালো জ্যামিতিক বৃত্তাকার আর দীর্ঘকার রূপগুলি দেখা যায়। তারা আমার বাহুতে ছড়িয়ে পড়ে, জলে প্রতিবিম্বিত হয় আমার নিজের ছায়া, গোল চৌকো পরস্পর জড়িয়ে থাকা অনুপরমাণুর মতো লক্ষ লক্ষ ফোঁটার মতো মধ্যে ডুবে থাকে। লক্ষ্য করুন, কিন্তু তার কল্পনা শক্তি কোথায় চলে গেছে। তিনি বলছেন যে ওই যে নদীর পানি, সেই নদীর পানির তো লক্ষ লক্ষ ফোঁটা দিয়েই তো নদীর পানি তৈরি হয়েছে, পানির ফোঁটা। তিনি বলছেন সেই ফোঁটার মধ্যে ডুবে যাচ্ছে। কি ডুবে যাচ্ছে? পরিবেশটা এরকম। তিনি বলছেন যে আমি সেতুর উপরে আছি, ঝুঁকে পড়ে দেখছি জল যেটা নদীতে আছে নিচে, সেতুর নিচে, এবং মনে হচ্ছে যে তার ধারালো জ্যামিতিক, বর্ণনাটা দেখুন আর কি, ধারালো জ্যামিতিক বৃত্তাকার দীর্ঘাকার রূপগুলি, মানে নানা রকম যে ফর্ম, কখনো ধারালো, কখনো জ্যামিতিক, কখনো বৃত্তাকার, কখনো দীর্ঘকায়, এই যে রূপগুলি সেটা দেখা যাচ্ছে এই রোদের মধ্যে, এই নদীর মধ্যে। এবং তারপরে বলছেন আমার বাহুতে ছড়িয়ে পড়ে, মানে এই রোদ আমার বাহুতে ছড়িয়ে পড়ে, জলে প্রতিবিম্বিত হয় আমার নিজের ছায়া, সেটাও কখনো গোল কখনো চৌকো। তারপরে বলছেন লক্ষ লক্ষ ফোঁটার মধ্যে ডুবে থাকে। কি ডুবে থাকে? আসলে ওই ছবি, ওই কবির ছবি, কবির ছায়া জলের মধ্যে ডুবে থাকে। কতখানি কল্পনা শক্তি, কত গভীর কল্পনা শক্তি থাকলে এই ধরনের কবিতা লেখা সম্ভব। এটাই হচ্ছে কবিতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো যে কবিতাকে বুঝতে হলে এই কবির সঙ্গে একটা অভিযানে বেরোতে হয়। শুধু কিছু শব্দবন্ধ, কিছু ধ্বনি স্পন্দই কবিতা তো নয়। কবিতা এক ধরনের জার্নি উইথ দ্য পোয়েট। এবং এই যে জার্নিটা, সেটা কি অসাধারণভাবে নর্মা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে কবিতার মধ্যে, কবিতার অভিযানে আমরা বেরিয়ে পড়ি। তো এইখানেই হচ্ছে আমি বলবো, যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে কবিতাগুলো যদি শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কবিতার সৌন্দর্য কতখানি। শেষ দিকে তিনি যখন বলছেন আলোই আমার ডানা তৈরি করে দেয়, আলোই আমার নিজের শরীরটাকে পড়তে পারে, তৈরি করে দেয় আমার ভাষা, ঠিক ঠিক কথাগুলো আমার মুখে চলে আসে, আর কত কত নাম আমি যা দেখি, স্পর্শ করি, অনুভব করি আর গন্ধ পাই, সবকিছুই আমার দীর্ঘশ্বাসের সঙ্গে জড়িত। বারবার আমি এভাবেই জন্ম নেই। তাহলে দেখুন কোথায় ছিল একটা নদীর বর্ণনা, কোথায় ছিল সেখানে রোদের কথা, নদীর পিঠে যেন রোদ পড়েছে, নদীর পিঠে যেমন রোদ এসে পড়েছে। তারপরে তিনি কিন্তু নিয়ে গেলেন কোথায়? শেষ দিকে এসে তিনি বললেন যে আমার দীর্ঘশ্বাসের সঙ্গেই এইসব জড়িয়ে আছে এবং আমি এর ভেতরেই বারবার জন্ম নেই। এই যে জন্ম, এই তো মানব জন্ম। এইখানেই কিন্তু একটা দার্শনিকতার দিকে ফিরে এলেন। এবং শুধু দার্শনিকতা তো কবিতা নয়, তাও নয়, তিনি আমাদেরকে এমন একটা ছবি, এমন একটা দৃশ্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, এমন কিছু দৃশ্যের উন্মোচন করেছেন যা কবিতাটাকে অনন্য করে তুলেছে। এইখানেই কিন্তু আমি বলবো কবিতার সৌন্দর্য। আমরা যারা কবিতা লিখি, যারা কবিতা ভালোবাসি, তারা এই ব্যাপারগুলি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কবিতার সৌন্দর্য কত গভীর হতে পারে, কত অনন্য হতে পারে। এর পরের কবিতাটা হচ্ছে কামিং, ইংরেজিতে হচ্ছে কামিং ব্যাক, মানে ফিরে আসছে। এই কবিতাটাতেও ওইরকম একটা ব্যাপার আছে যে একটা ওয়ান্ডারফুল জার্নি ফ্রম ম্যাজিক টু লাইফ। এটা পাই আমরা একটা জাদু মায়াময় একটা পরিবেশ থেকে সম্মোহনের থেকে আমরা চলে আসি জীবনের কাছে। এই কবিতাতে দেখি সেটা, যে যার জন্য তিনি বলছেন, দেখুন আপনি প্রথম লাইনে, প্রথম স্তবকটাই কি অসাধারণ স্তবক। কেন? আমি কবিতাটা যদি একটু ব্যাখ্যা করি আপনারা বুঝতে পারবেন। লিখছেন ঠিক জাদু সম্মোহনের মতো, যা আমাদের দৃষ্টিকে রুদ্ধ করে দেয়। আসলেই তো, যখন আমরা কোনো জাদু দেখি তখন কি হয়? আমাদের দৃষ্টিতে একটা বিভ্রম তৈরি হয়, অর্থাৎ আমরা যা দেখছি তা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আসলে কিন্তু সেটা
অবিশ্বাস্য কিছু নয়, কিন্তু আমাদের দৃষ্টিতে ধরা পড়ে অবিশ্বাস্য হয়ে। যেমন ধরা যাক যে করাত দিয়ে একটা মানুষকে কেটে ফেলছে, ধরা যাক এরকম দৃশ্য আমরা জাদুতে দেখি। তার মানে কি, সেটা আসলে চোখের বিভ্রম, বা যেভাবে নির্মাণ করা হয়েছে সেই চোখের বিভ্রম তৈরি করার জন্যই যিনি জাদু দেখাচ্ছেন তিনি সেই বিভ্রমটা তৈরি করছেন। তো সেই রকমই বলছেন যে জাদু সম্মোহনের মতো, যা আমাদের দৃষ্টিকে রুদ্ধ করে দেয়, মানে জাদু আমাদের দৃষ্টিকে রুদ্ধ করে দেয়। তারপরে লাইনটা লক্ষ্য করুন, সেইভাবে আমি জরায়ুর ভেতরে জন্ম নারীর কাছে ফিরে আসি। ভেতর দিয়ে কোনো শিশুর, কোনো মানুষের সেই জরায়ুর ভেতরে যে জন্ম নারী আছে, সে জন্ম নারীর কাছে ফিরে আসে, কবি বলছেন। এইখানেই কিন্তু কবিতাটা একটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে, শুধু জাদুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এইখানেই কবিতা, মানে আমি বলবো যে কবিতার কিন্তু সৌন্দর্য এইখানেই, যে তিনি যখন বলবেন তার গভীরতর কথাটি, তখনই কিন্তু কবিতাটি আমাদেরকে একদম নাড়িয়ে দেবে, চমকে দেবে। ঠিক তাই ঘটল। তারপরে বলছেন, এই জন্ম নারীগুলি আমাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তার মানে আমাকে পৃথিবীতে বিচরণ করতে সহায়তা করেছে, এইভাবে বলছেন। এই জন্ম নারীগুলি আমাকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। দূর দেশ থেকে ভ্রমণ করতে এলেও জীবনের ভার সইতে না পেরে আমার শরীরের টুকরো টুকরো অংশগুলি খসে পড়ছে। এই যে মানবিক যে সংকট, মানবিক যে জীবন যাত্রা, তার কথা কিন্তু এইবার এসে বললেন যে দূর দেশ থেকে তো ভ্রমণে এসছে এই পৃথিবীতে, এবং জীবনের ভার সইতে পারছি না আমার শরীর, সেজন্য আমার শরীরের অংশগুলি টুকরো টুকরো হয়ে খসে পড়ছে। এই ছবি, এই চিত্র অসাধারণ। এইখানেই কিন্তু আরো আছে, কবিতাটি অনেকখানি আছে, আমি অতদূর যাচ্ছি না, অল্প কথায় শেষ করবো ভেবেছিলাম, কিন্তু এই জায়গাটা একটু না বলে পারছি না। সেটা হচ্ছে, সময় বয়ে চলে, যখনই আমি তোমার নাম করি দুঃসহ সেই দিনগুলিতে, কবিতার মধ্যেই আমার সত্তাটি বড় হতে থাকে। প্রিয় ভূমি, এখানে যত গ্রাম্য মৌমাছি আছে তারা হয়ে ওঠে রানী মৌমাছি। তোমার পঙ্কেশর থেকে অমৃত শুষে নেয় যে কোনো গ্রীষ্মের সূর্যাস্তের মতো। তোমার গম ক্ষেত আর জলাভূমিগুলি জন্ম দেয় অসংখ্য রুটি আর মাছ। একথা তো অজানা নয় যে যখন লাল ফুল, শস্যের শীষ আর শুকনো পাতার মধ্যে কোনো পাখি ফিরে আসে, তখন তো সে তার প্রতিশ্রুত গান গাইবেই। এই হচ্ছে ফিরে আসা। ফিরে আসা কোথায়? চারপাশে আছে অনেক মৌমাছি, কিন্তু তার মধ্যে তারা যদি হয়ে ওঠে রানী মৌমাছি, তারা তো অমৃত শুষে নেবে, মানে মধু। এবং আমাদের যে চারপাশের যে জলাভূমি, যে গম ক্ষেত, তার ভেতর থেকেই জন্ম হচ্ছে রুটি। হ্যাঁ, গম ক্ষেত থেকে গম হয়, গম পিষে রুটি হয়। সেই কথাটাই অন্যভাবে বললেন, যে গ্রীষ্মের সূর্যাস্তের মতো তোমার গম ক্ষেত আর জলাভূমিগুলি জন্ম দেয় অসংখ্য রুটি আর মাছ। জলাভূমি মাছ উৎপাদন করে, গম ক্ষেত রুটির উৎস। এই কথাটাই বললেন। তারপরে বললেন, এইরকম যদি হয় কোনো পরিবেশ, এইরকম যদি হয় কোনো কিছু, অর্থাৎ যেখানে কিনা লাল ফুল ফোটে, শস্যের শীষগুলি উঠে যায় শূন্যে, বা উপরের দিকে উঠে যায়। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে শস্যের শীষ, ধানের শীষ যেমন উপরের দিকে যখন উঠে যায়, তারপর একটু নুয়ে পড়ে ধান যখন হয়, কি অপূর্ব সেই দৃশ্য। সেরকমই শস্যের শীষ আর শুকনো পাতার মধ্যে কোনো পাখি যদি ফিরে আসে, তখন তো সে তার প্রতিশ্রুত গান গাইবেই। এই প্রতিশ্রুত গান হচ্ছে জীবনের গান। এই প্রতিশ্রুত গান গাইছেন কে? কবি, তার সত্তা। এইখানেই কিন্তু কবিত্ব। তো যাই হোক, আমি কবিতার ব্যাখ্যা করতে গেলে আসলে অনিঃশেষ হয়ে যায়। ধরে ধরে একেবারে খুব চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটি স্তবক পংক্তি ধরে ধরে কিন্তু ব্যাখ্যা করা যায়, এবং তখন কিন্তু কবিতার সৌন্দর্যটা খুব ভালোভাবে বোঝা যায়। শুধু শুনলেও বোঝা যায় না, পড়লে একটুখানি ধরা যায়, কিন্তু ব্যাখ্যা যদি কেউ করে তাহলে তা কিন্তু আরো অনন্য হয়ে ওঠে। শুধু ব্যাখ্যা যিনি দিচ্ছেন তিনি যদি একটুখানি ধরিয়ে দিতে পারেন। আমি সেই চেষ্টাই করছি। শেষ কবিতা যেটা আমি আলোচনা করে শেষ করব, সেই কবিতাটার নাম স্মৃতি, মেমোরিজ। একটা যে কেউ এই স্মৃতি নিয়ে কবিতা লিখতে পারে। স্মৃতি নিয়ে হাহাকার থাকতে পারে, হতাশ্বাস থাকতে পারে, বেদনা থাকতে পারে, এবং
ভালো লাগাও কথাও কিন্তু স্মৃতি মধ্যে তো থাকে। স্মৃতি তো শুধু বেদনা বিষাদে ভরে থাকে না, স্মৃতি তো আনন্দের উৎস হয়ে উঠতে পারে, আনন্দের স্মৃতিও থাকতে পারে, ভালো লাগার স্মৃতিও থাকতে পারে। কিন্তু কবিতাটি কিভাবে লিখছেন দেখুন, এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু যে কেউ কবিতা লিখতে পারে এই বিষয় নিয়ে, কিন্তু নর্মা কিভাবে লিখছেন দেখুন। এইখানেই কবিতা। তিনি লিখছেন, কথায় অতীত হয়ে ওঠে মায়াময়। কোন অতীত? এই স্মৃতি। স্মৃতির কথা যদি আমরা বলতে থাকি তাহলে তা মায়াময় হয়ে ওঠে, এই কথাটা শুরুতেই বলছেন। তারপর বলছেন ভেসে ওঠে, আর আন্দোলিত হওয়ার পরে দৃশ্যমান হয়, মানে স্মৃতিগুলি দৃশ্যমান হয়। কত প্রিয়জন, কত প্রিয় নাম, ভূত আর দোদুল্যমান ভবিতব্য। ভূত মানে অতীত এবং যা কিনা অপসৃত, সেই কথাটা বলছেন, যে সেই অতীত এবং দোদুল্যমান ভবিতব্য। আসলেই তো আমরা তো জানি না ভবিষ্যৎটা কি, সেজন্য বলছেন দোদুল্যমান ভবিতব্য। তারপরে বলছেন বিস্মৃত কফিনে, লক্ষ্য করুন কফিন, বিস্মৃত কফিনে নিজের অনেক কিছু আজ ফেলে যাচ্ছে। দেহকোষগুলো আত্মাসহ জীবাশ্মকে নিমন্ত্রণ জানাচ্ছে। এই শব্দবন্ধ, এই কল্পনা শক্তি, যখন বলছেন দেহকোষগুলো আত্মাসহ জীবাশ্মকে আমার নিমন্ত্রণ জানাচ্ছে, কজন ভাবতে পারেন এই ধরনের পংক্তির এবং শব্দের কথা? শব্দ নয়, এই ধরনের ছবির কথা কজন ভাবতে পারেন, যে দেহকোষ আত্মাসহ জীবাশ্মকে মানে ফসিলকে নিমন্ত্রণ জানাচ্ছে? অর্থাৎ স্মৃতির মধ্যে আছে সবকিছু, প্রিয় নাম, দৃশ্য, অতীত, তারপরে বিস্তৃত সেই মানে কবি বলছেন যে সেই সব তো কফিন হয়ে গেছে, বিস্তৃত কফিন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেহ কোষগুলি আত্মাসহ জীবাশ্মকে নিমন্ত্রণ জানাচ্ছে, অর্থাৎ আরো বেশি ফসিল হয়ে যাচ্ছে মানুষের এই কথা, এই স্মৃতি। স্মৃতি যত দিন যাবে তত তো ফসিল হয়ে উঠবে, অর্থাৎ তাকে তত অতীত হয়ে উঠবে, এই কথাটাই বলছেন। তারপরে দেখুন এক জায়গায় বলছেন, এখানে খুব সুন্দর কিছু ছবি আছে, স্মৃতি হলো সঙ্গীত, মানে সরাসরি বলছেন মেমোরি ইজ দ্য মিউজিক। স্মৃতি হলো সঙ্গীত, যা আমাদের শান্ত করে, আর ধ্বনি উচ্চারিত হলে বিস্ফোরিত হয়। এর সবই যেন হারিয়ে যাওয়া স্বর্গের বিক্ষিপ্ত টুকরো, নকশা করা পাণ্ডুলিপি, বয়স্ক মানুষের উত্তরাধিকার। এই যে কথা, খেয়াল করুন যে স্মৃতি হলো গান, ধ্বনিগুলি যখন হয়, গানে তো ধ্বনি আছে, তখন তার যেন বিস্ফোরিত হয় এবং স্বর্গের বিক্ষিপ্ত টুকরোর মতো নকশা করা পাণ্ডুলিপি হচ্ছে এই স্মৃতি। এইখানটায় দেখুন কল্পনা শক্তিটা কত অনন্য। স্মৃতি হচ্ছে হারিয়ে যাওয়া স্বর্গের বিক্ষিপ্ত টুকরো আর নকশা করা পাণ্ডুলিপি, মানে এমব্রয়ডার্ড ম্যানুস্ক্রিপ্ট, এই শব্দটা আছে ইংরেজিতে। তো এবং বয়স্ক মানুষের উত্তরাধিকার, আসলে তো তাই, বয়স্ক মানুষের যারা বয়স যখন বাড়ে ততই তো স্মৃতি তার উত্তরাধিকার হয়ে ওঠে, স্মৃতির অধিকারী সে হতে থাকে, সে উত্তরাধিকার বহন করে সে। তো এইভাবেই কবিতাগুলি অসাধারণ করে তুলেছেন নর্মা। এবং আমি শেষ স্তবকটা পড়ব, এখানে মনে পড়বে নিশ্চয়ই বোর্হেসের কথা, যেখানে তিনি বলছেন যে এই স্মৃতির মধ্যেও মহানগর থেকে ছোট্ট শহরে অনেক আগমন আর নির্গমনের ভেতরে পুরনো উপমার মতো জীর্ণ শীর্ণ হয়ে পড়ছি আর নিজেকে নতুন করে তুলছি, নানা ধরনের অর্থ করে দিয়ে সবকিছু পরিশোধ করে যাচ্ছে। অর্থাৎ জীবন এখন প্রায় শেষের দিকে, জীবন এখন প্রায় নিঃশেষের পথে, সেই জন্য এই কথাগুলি বলছেন। তারপরে বলছেন একই ধ্রুবকের কাছে আমি এভাবেই ফিরে আসি আমার নিজের আলিফের কাছে। এইখানটায় আমি বোর্হেসের কথা বলছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে বোর্হেসের আলিফের কথা। এইখানে তিনি বলছেন, নর্মা বলছেন, আমি এভাবেই ফিরে আসি আমার নিজের আলিফের কাছে, আমার মায়ের কাছে, পৃথিবীর হৃদয় গহনে, যেখানে সব কিছু মিলেমিশে যায়। এই হচ্ছে স্মৃতি কবিতা, কিন্তু অসাধারণ দার্শনিকতা, অসাধারণ ভাবনা এবং চিত্রময়তা, তার মধ্যে গভীর অর্থ, সূক্ষ্ম গভীর অর্থ কিন্তু আমরা খুঁজে পাই। This is Norma, wonderful poet, and I was very happy when I was just
I was overwhelmed, in fact, when I was translating her poems. And really, she is a poet of her time. And I hope that you enjoyed her poems. আমি বাঙালি দর্শকদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই নর্মাল কবিতাগুলি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা অনন্য, কতটা অসাধারণ। এবং এরকম একজন কবিকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি, আমি এই জন্য খুবই আনন্দিত। তো আমি now just I want to show some comments from our viewers. One comment from Nisha Paula, and she writes in Spanish so far. I cannot read it. In Portuguese. In Portuguese. Yes. I see. She is from Portugal. Very interesting. Very interesting. The rhythm, emotion, the poetry links with hearts and cultures, she says. Yeah, really. Thank you very much, Nisha, Paula. I hope that in future also you will watch this program. And today you are watching, so I'm very happy. And another comment from I cannot read the name, but this person writes, Norma, you possesses The sweet a voice. sweet voice. I enjoyed the poems much. Thank you. Thank you very much. Thank you very much. And another poet from Bangladesh, Shebok Bishas, and Shebok writes the great explanation of the 3 poems of the poet Norma by the renowned poet Masuduzzaman. Thank you very much, Shebok. He liked my explanation. He liked my discussion about Norma's poems. Okay, so আজকের মতো আমাদের তো যেতে হবে। তার আগে আরেকবার আমি স্মরণ করিয়ে দেই, আমাদের এই অনুষ্ঠানে আগামী রোববারে আরো একজন কবি আসবেন অথবা 2 জন, এবং আপনারা নিশ্চয়ই সেই অনুষ্ঠান উপভোগ করবেন। But before leaving, I have some questions to Norma. Norma, your feet, one foot is in Spain and another in Argentina. So how you just manage this, or how you feel this? You are in fact living in a greater Spanish world. Yes, physically you are in Spain, Yes. but mentally you are also in Latin America. So Yes, how you feel this? Well, it's a great feeling you have, but I enjoy it a lot, being here in Spain, because it's like my home, and there in Argentina it's my home too, because we have more or less the same culture, we have the same language, the same religion, and the same culture in general. So when I am there, I miss Spain, and when I am here, I miss Argentina and all that. You see, you don't know where you belong, definitely too, but I think that I belong to the world in the end. But I enjoy this question, because this brings you a richness in culture, and then gives you a lot of inspiration to write, and you are always missing things you leave, your past and all that. But I have the opportunity of traveling, and so each year I am there, and I have the pleasure to travel and then come back and so on, and do many things here and there, and enjoying both sides, and so it's so nice. It's so nice for me, because there's not so much difference between one place and the other because of the language, maybe. So that's it. Well, thank you very much, Norma. And just another question, then I'll just conclude this session, conclude this program. The question is that have you ever read any poem, any poem from Bangladesh, or read anything
Bangla poetry in English translation. Have you read it before? No, I think. No. This is the first contact that I have with Bangladesh, and I am so happy to be with you, because in this way I'm going to know a lot of poets and the culture, and deeply involved with the culture. And I've been listening to your reports and so on, paying a lot of attention. And I think that I can speak a little Bengali. Thank you very much. In fact, I'm just thinking to invite you to translate Bangla poems into Yes. Spanish. Yes, you are welcome. And I will provide you that translation, English translation Yes. of our great poets. Some of our contemporary poets are writing wonderful poems here. And I will just I'll send you, and I hope that you will translate them. And after then, we can have a wonderful anthology of Bangla poems translated into Spanish, and also Spanish poems into Bangla, which I will do, which I'll just translate. So I It will hope be that this great. kind of collaboration will help us to know each other. And poetry, in fact, can narrow the gap between the two languages. Of course. You see, to write poetry is to be spiritual, and it's to the background and the scenery is the world in Yes, itself. and in fact, you know that I personally I admire the Latin American poetry, and we know many poets. You have in Latin America, you have wonderful poets like Borges, like Yes. Neruda, like that lady who got the Alfonsina Storni, yeah, Gabriela the Mistral, Pisanic is there. Alejandra from there. Pizarnik, yes. Yes, There and are many. yes, many great poets you have, and as well as in Spain. You know, we know very much about Lorca and other poets. In fact, we know about them, but you don't have much idea about our poetry, about poets from this land or this part of the world. Very So spiritual. yes, only you can heard the name of Rabindranath Tagore. So far, I guess. Yes, But I we know. have other great poets here in Yes. Bangladesh. And before, they are not alive now, but we had great poets like Jivananda Das and our poet from Bangladesh, Shamsur Rahman. There are a lot of names I can mention. Good. So I hope that in future, collaboration between you and me can just be fruitful for making anthologies, particularly in the Archer we can do it. Yes, that will be great. I got your poems and also another poet's poetry you send me. Yes. I'll just publish it, and you are the editor, no problem. All right. So I hope that more you will just provide us Yes. more writings from Spain. I have finished translating the poems by this writer, The Passage of Light, you know, and I finished. Can you show me the cover? Yes. Yeah, wonderful. Yes. So it's very nice, very good writer, very good poet, and his poetry is very good, very contemporary poetry. Yes. So I translated yesterday. I finished translating all the poems, and I hope you like. And you translated from Spanish to English, right? Spanish. Yes, to English. Okay, Spanish to okay, so, that's great. I will And you will give me for Archer, for the Archer, and we'll publish it. No problem. প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকে বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই অল্প কিছু কথা বলে। সেটা হচ্ছে আমি যে কথাগুলোর সঙ্গে আলোচনা করলাম সেটা হলো যে কিভাবে এই স্প্যানিশ বিশ্বের যে কবিতা তা আমাদের কাছে পৌঁছতে পারে অনুবাদের সূত্রে। আমরা তো অবশ্যই অনেকের কথা জানি, বোর্হেসের কথা জানি, নেরুদার কথা জানি, পিসানিকের কথা জানি, এবং আরো অনেক কবি আছেন এই মুহূর্তে
আমার মনে পড়ছে না সবার কথা, কিন্তু আমরা জানি তাদের কবিতা আমরা পড়েছি, এখনো পড়ছি। বেশ কন্টেম্পোরারি কিছু কবি আছেন যারা, সমকালীন কিছু স্প্যানিশ ভাষার কবি আছেন যারা খুবই ভালো কবিতা লিখছেন। এবং স্পেনে, অর্থাৎ স্প্যানিশ দুনিয়াটা তো দুই ভাবে বিভক্ত, একটা ইউরোপের স্পেন, আরেকটা হচ্ছে ল্যাটিন আমেরিকার স্পেন। তো ল্যাটিন আমেরিকার স্পেনে আছে বেশ কিছু বড় গুরুত্বপূর্ণ কবি, আবার একই সঙ্গে সঙ্গে আছে স্পেনেও, যেমন লোরকা স্পেনের। তো এই ল্যাটিন বিশ্বকে বা স্প্যানিশ ভাষার বিশ্বকে, বিশ্বের কবিতাকে আমি স্প্যানিশ বিশ্ব বলি, ভাষাকে কেন্দ্র করে বলছি, সেই কবিতাগুলোকে আমাদের কবিতা করে তোলা, অর্থাৎ আমাদের কাছে বাংলা অনুবাদের মধ্যে কিভাবে আরো আনা যায়। অবশ্যই এর মধ্যে এর আগে আমরা জানি যে নেরুদার কবিতা ব্যাপকভাবে অনুদিত হয়েছে, পিসানিকের কবিতা কিছু অনুবাদ হয়েছে, এবং আরো অনুদিত হয়েছেন অন্য কবিরাও, মানে স্পেনের, ল্যাটিন আমেরিকার। আমি নিজেও করেছি, কলম্বিয়ার কবিতার অনুবাদ করেছি, আর্জেন্টিনার কবিতার অনুবাদ করেছি, আরো বেশ কয়েকটি দেশের কবিতা অনুবাদ করেছি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে কবিদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের কণ্ঠে যেমন শুনিয়েছি, অনুবাদে শুনিয়েছি। এখন আমি যেটা ওকে বলতে চাইলাম সেটা হলো যে আমাদের কবিতা কিভাবে ওদের কাছে পৌঁছানো যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের কবিতা, আমাদের বাংলাদেশের কবিতা বা বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের ভালো কবিতা, শ্রেষ্ঠ কবিতাগুলি কিভাবে তাদের কাছে পৌঁছানো যায়। এবং নর্মাকে বললাম যে তুমি এটা কি অনুবাদ করতে পারবে, অনুবাদ করো। তো নর্মা রাজি হয়েছে। অর্থাৎ নর্মার সঙ্গে হয়তো যুক্ত হয়ে আমরা একটা সংকলন বের করতে পারি, সেটা হচ্ছে বাংলা ভাষার কবিতা স্প্যানিশে অনুবাদ হবে এবং একটা সংকলন হবে। আবার স্প্যানিশ কবিতা, সমকালীন কবিতাটা অবশ্যই মনে রাখবেন, সমকালীন স্প্যানিশ কবিতা আবার বাংলা আমি অনুবাদের সূত্রে আরেকটা সংকলন হতে পারে, অথবা দুটো মিলিয়ে একটা সংকলন হতে পারে, ত্রিভাষিক সংকলন, বাংলা স্প্যানিশ, না দ্বিভাষিক, বাংলা স্প্যানিশ বা এবং স্প্যানিশ বাংলা এবং বাংলা স্প্যানিশ। তো এরকম সংকলন হতে পারে এবং তার ভেতর দিয়ে কিন্তু একটা সংযোগ তৈরি হতে পারে কবিদের মধ্যে, এটা আমি প্রত্যাশা করছি এবং নর্মাল সে ব্যাপারে রাজি হয়েছেন। আমরা এই নিয়ে কাজ করব। তো আপনাদের ভাবনা কি সেগুলো আগামীতে জানাবেন। কিন্তু তার আগে আমি just going to conclude this session, but I want to show some comments from our viewers because they think that they expect that I should show their comments. This is the comment from Muhammad Al-Amin Miazi, and he writes, he's a writer, and he writes that yes, I'm enjoying this program. Okay, thank you very much, Miaji. And another writer, the fiction writer, in fact, and he is Humayun Kabir. He best wishes to us. He says, "Thank you, Humayun." And then Sarah Firdaus, she's a poet and editor of a magazine, and she writes that enjoying a lot. Thank you very much, Sarah. I hope that you enjoyed it, and in future also you enjoy it. Our next programs. Well, so now I need to conclude this program, and before leaving, I'm very much grateful to Anna Maria Stępień because she organizes this program, in fact, and I just make it live, but Anna, she organizes this program. So, and relentlessly, she is doing this. I'm very grateful to him. I'm grateful to her, as well as our guest poet, today's guest poet, Norma Gonzalez Peralta. Is it the Peralta? Is it the Yes. pronunciation is okay or not? It's correct. It's correct. Yes. Okay, thank you very much, Norma. তো আপনাদের সবাইকে আজকের মতো শুভকামনা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান আগামী রোববারে হবে এই বাংলাদেশ সময় রাত 9টায়, দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। Thank you very much. Good night.